আজকে ক্লাস স্টার্ট করি। আচ্ছা, আজকের সবাই জানি 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর কার জন্মদিন? অটল বিহারী বাজপেয়ী। একদম, অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, আজকে 25 ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এই দিন আমরা পালন করে থাকি গুড গভর্নেন্স ডে। এই 25 ডিসেম্বর আমরা পালন করে থাকি গুড গভর্নেন্স ডে। গুড গভর্নেন্স ডে এই দিন আমরা পালন করে থাকি। চলো নেক্সট, এই 25 ডিসেম্বর এই অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। তো এনার সম্বন্ধে আমরা কটা তথ্য একটু জেনে নেব অটল বিহারী বাজপেয়ীর সম্বন্ধে। চলো দেখো, ফার্স্ট যেটা 1942-তে, এই সময় কোন মুভমেন্ট হয়েছিল 1942-তে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট। একদম, এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে তিনি কিন্তু যুক্ত ছিলেন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট মুভমেন্ট শুধু লিখে রাখলাম সহজে। উনি হচ্ছেন 23 দিন মতো অ্যারেস্টেড ছিলেন এই সময়, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। তারপর 1968, 1968, জাস্ট তোমাদের জানার জন্য একটু বলছি, সব কিছু কিন্তু কোশ্চেন আসবে না। হি বিকেম দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট। হি বিকেম দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট। হি বিকেম দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট, এক মিনিট, ন্যাশনাল প্রেসিডেন্ট অফ জনসংঘ। নেক্সট, 1977-এ উনি হয়েছিলেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আচ্ছা, বর্তমান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির নাম কি? হু ইজ দ্য প্রেজেন্ট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ইন্ডিয়া? হু ইজ দ্য প্রেজেন্ট এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার অফ ইন্ডিয়া? আরে এস জয়শঙ্কর। নেক্সট, সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর বাইরের কোনো সাউন্ড আসছে না তো? চলো। হ্যাঁ, গান আছে। অ্যাকচুয়ালি বাইরেই অনুষ্ঠান হচ্ছে, ওর জন্য হচ্ছে একটু সাউন্ডটা আসলে আসতে পারে। চলো নেক্সট, এই যেটা পয়েন্ট এটা স্যার, হ্যাঁ বলো। স্যার বলছে আগের পেজটা একটু দেখাবেন, আমি দেরি করে ঢুকলাম তো বুঝতে পারলাম না কোথায় হলো। একটু স্ক্রিনশট তুলে নাও। এটা হচ্ছে, আমি অটল বিহারী বাজপেয়ীর সম্বন্ধে বলছিলাম। এটা 25 হুম। ডিসেম্বর ওনার জন্মদিন। 1942 সালে উনি কুইট ইন্ডিয়া মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন এবং 23 দিন অ্যারেস্টেড হয়েছিলেন। এবং 1968 সালে উনি জনসংঘের প্রেসিডেন্ট হন। আর 1977 সালে উনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পদে ছিলেন। চলো নেক্সট। আচ্ছা স্যার, মানে ওনার অটল বিহারী বাজপেয়ীর ওই ইয়েটা আপনি রেফারেন্সটা কিসের জন্য, ওই গুড গভর্নেন্স ডের জন্য বললেন কি? একদম একদম। ও 1998, এই সময় কি হয় কে বলতে পারবে? 1998-এ খুব ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল। এই সময় ছিল পোখরান টেস্ট। এই সময় হয়েছিল পোখরান নিউক্লিয়ার টেস্ট। এই সময় হয়েছিল পোখরান নিউক্লিয়ার টেস্ট। আরেকটা কি, যে 1999, 1999 সালে এই সময় কোন যুদ্ধ হয়েছিল? 1999 সালে কোন যুদ্ধ হয়েছিল? কারো মনে পড়ছে? স্যার, কার্গিল। একদম, 1999 সালে কার্গিল ওয়ার হয়েছিল। কার্গিল ওয়ার হয়েছিল। আর এটার নাম একটা ছিল অপারেশন বিজয়। অপারেশন বিজয়। নেক্সট, লাস্ট যেটা তোমাদের মনে রাখতে হবে, 2015 সালে উনি একটা পুরস্কার পান, সেটার নাম কি? ভারত, ভারতরত্ন। একদম ভারতরত্ন, যেটা ভারতবর্ষের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ভারতরত্ন। উনি 2015 সালে পান। আচ্ছা, কেউ বলতে পারবে যে ভারতরত্ন কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1954 সালে। ফ্যান্টাস্টিক, 1954 সালে
1954 সাল থেকে দেওয়া শুরু হয়। প্রথমে কে পেয়েছিল? রাজা গোপালাচারী, হুম, আর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর আর আমি শর্টে এটা বলেছিলাম, রাম রাজা রাধা, রাম রাজা রাজা রাধা। রাধা, শর্টে মনে রাখার জন্য। রনি, এই রামটা মনে মনে আসেনি তোমার? সিভি রামন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিভি রামন, চক্রবর্তী রাজা গোপালাচারী আর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ফার্স্ট ভারতরত্ন দেওয়া শুরু হয়েছিল 1954। এই 1954 সালে তিনজনই পেয়েছিল। কিন্তু যদি কোশ্চেন দেয় ফার্স্ট ভারতরত্ন কে পেয়েছিল, তাহলে কিন্তু অপশানে কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন সবসময় এটা আনসার করবে, সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো, এটা গেল আজকের ইম্পর্টেন্ট ডেজ, গুড গভর্নেন্স ডে। আচ্ছা বলো তো 10 ডিসেম্বর কি ডে? 10 ডিসেম্বর কি ডে? স্যার হিউম্যান রাইটস ডে। একদম, Human rights. হিউম্যান রাইটস ডে 10 ডিসেম্বর। গুড। চলো দেখো, এই নেক্সট যে স্কিমটা বলছি, এটা প্রচুর বার পরীক্ষায় এসেছিল। এটা করোনার সময় স্কিমটা চালু হয়েছিল, পিএম স্বনিধি স্কিম। পিএম স্বনিধি স্কিম, এটার ফুল ফর্ম কি? প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি। এটা যে সময় করোনা হয়েছিল সেই সময় এই স্কিমটা লঞ্চ করেছিল স্ট্রিট ভেন্ডর, অর্থাৎ রাস্তার পাশে যে সমস্ত দোকান বসে তাদের জন্য। এটা কাদের আন্ডারে ছিল? এটা ছিল মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের আন্ডারে এই স্কিমটা লঞ্চ করেছিল। এখন এই কোশ্চেনটা দিয়ে দিচ্ছে যে এই স্কিমটা কোন মিনিস্ট্রির আন্ডারে লঞ্চ হয়েছিল। তাহলে এটার পিএম স্বনিধি স্কিমটা মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের আন্ডারে হয়েছিল। টার্গেট বেনিফিশিয়ারি কারা কারা বেনিফিশিয়ারি পাবে? এক কথায় স্ট্রিট ভেন্ডর্স অর হকার্স ইন আরবান এরিয়াস। আরবান এরিয়াসের যে সমস্ত হকার্স আছে তারা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে। নেক্সট, স্ট্রিট ভেন্ডর্স অফ পেরি আরবান এরিয়াস আর স্ট্রিট ভেন্ডর্স অফ রুরাল এরিয়াস। এইটার বেনিফিশিয়ারি এই তিনজন, আরবান এরিয়াস, পেরি আরবান এরিয়াস আর রুরাল এরিয়াসে এরা পাবে। চলো এবার আমরা কিছু হচ্ছে এমসিকিউ করব। এমসিকিউগুলো তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে। চলো, বলছি পেনি আরবান এরিয়া মানে কি? পেরি আরবান মানে কিছুটা আরবান Area. কিছুটা রুরাল, এক কথায় মফস্বল এরিয়া। ক্লিয়ার? আচ্ছা, ওটাই তো স্যার সেমি আরবান বা রুরাল আরবান বলা হয় বা না? রারবান বলা হয় ওটাকে আবার, হ্যাঁ বুঝতে পেরেছো? চলো হ্যাঁ স্যার। এবার এমসিকিউ এর আনসারগুলো দাও। ফার্স্ট কোশ্চেন, আচ্ছা কোশ্চেনগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে? কোশ্চেনগুলো, মুল্লা পেরিয়ার ড্যাম ইজ কজড অফ ডিসকন্টেন্ট বিটুইন। মুল্লা পেরিয়ার ড্যাম নিয়ে কাদের মধ্যে ঝামেলা হচ্ছে, কাদের মধ্যে ঝামেলা হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম? মহারাষ্ট্র গুজরাট, তামিলনাড়ু কেরালা, ওড়িশা অন্ধ্রপ্রদেশ, গুজরাট রাজস্থান। স্যার বি। স্যার কমেন্ট করবো? কমেন্ট করবে, হ্যাঁ। চলো, এটার রাইট আনসার উইল বি তামিলনাড়ু অ্যান্ড কেরালা। তামিলনাড়ু অ্যান্ড কেরালা। চলো নেক্সট, the Western Ghats is an important mountain system of the west coast of India. The word Ghat means port, stair, thrust, gap or pass. সবাই আনসার করছে বি, সবাই আনসার করছে বি। আচ্ছা বলো তো স্টিয়ার কথার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিঁড়ি। সিঁড়ি? তাহলে আমি যদি বলি ট্র্যাপ কথার অর্থ কি? ও ডেকান ট্র্যাপ তো সিঁড়ি ছিল, তার মানে ঘাট মানে গ্যাপ আর পাস হবে না? ও এই তো একজন কমেন্ট করেছে, এটার আনসার হবে গ্যাপ অর পাস। গ্যাপ আর পাস। গুড গুড, গ্যাপ অর পাস। এই কোশ্চেনটা থেকে কিন্তু সাবধানে, হ্যাঁ। ঘাট মিন্স হবে গ্যাপ অর পাস। গুড। নেক্সট কোশ্চেন নাম্বার 3। Question number 3. Name of the capital of the newly formed state of Andhra Pradesh is? আচ্ছা আগে বলো, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কত সালে আলাদা হয়ে গেছিল? অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কত সালে একে অপর থেকে আলাদা হয়ে গেছিল?
গুড। 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা আলাদা হয়ে গেছিল। 2014 সালে। দেখো, যদি আমরা এটা আমাদের পুরনো কোশ্চেন সলভ পেপার WBCS এর, তখনকার হলে আনসার হতো অমরাবতী, কিন্তু এখন অমরাবতী হবে না, এখন আনসার হবে বিশাখাপত্তনম। বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজধানী করা হয়েছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। The correct answer will be option D, বিশাখাপত্তনম। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6। রার অঞ্চলের মধ্যে কোন অঞ্চলটা পড়ে পশ্চিমবঙ্গের? কোশ্চেন নাম্বার 6, ভাবনা চিন্তা করে আনসার দেবে। এখানে রার অঞ্চলের মধ্যে পড়ে পশ্চিম মেদিনীপুর। রার অঞ্চলের মধ্যে পড়ে, কারেক্ট আনসার উইল বি পশ্চিম মেদিনীপুর। কারেক্ট আনসার উইল বি পশ্চিম মেদিনীপুর। নেক্সট কোশ্চেন নাম্বার 7। The summer monsoon normally arrives in South Bengal during? সবাই অপশন বি বলছে। দেখো, আমি কিন্তু ইন্ডিয়ার কথা বলিনি, সাউথ বেঙ্গলের কথা বলেছি, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউথের কথা বলেছি। কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে আনসার দাও। তোমরা সবাই ইন্ডিয়ার বেসিসে আনসার দিচ্ছ, আমি বলেছি সাউথ বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সাউথে, সাউদার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটার আনসার হবে অপশান সি, 10 থেকে 15 জন। আনসার হবে 10 থেকে 15 জন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। হুইচ স্টেট অফ ইন্ডিয়া এক্সপিরিয়েন্স আর কোথার অর্থ হবে স্যার পাথুরে জমি? পাথুরে জমি, পাথুরে লাল জমি। হ্যাঁ ওটাই হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। হুইচ স্টেট অফ ইন্ডিয়া এক্সপিরিয়েন্স দ্য ম্যাক্সিমাম অ্যানুয়াল ভ্যারিয়েশন অফ রেনফল? সবাই এ করছো মেঘালয়। ম্যাক্সিমাম ভ্যারিয়েশন মানে রেনফলের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু মানে অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যের হচ্ছে রেনফলের পরিমাণ অনেক বেশি পার্থক্য। বিভিন্ন বইয়ে এটা আনসার করা আছে মেঘালয়, কিন্তু এটার আনসার হবে রাজস্থান। কারেক্ট আনসার উইল বি রাজস্থান, অপশন সি। কারেক্ট আনসার উইল বি রাজস্থান। চলো নেক্সট। ম্যাক্সিমাম আছে, এ দেখো কেরল হবে তো। দেখো ম্যাক্সিমাম অ্যানুয়াল ভ্যারিয়েশন অফ রেনফল, অন্যান্য রাজ্যের তুলনায় এখানে বৃষ্টির পার্থক্য কোথায় বেশি হবে? রাজস্থানে কি খুব বৃষ্টি হয় অন্যান্য রাজ্যের তুলনায়? তো এবার বুঝতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। এটা কমেন্ট করে জানাও। কোশ্চেন নাম্বার 2, এটা সবাই পারবে। গুড, এটা হবে সি। সি উইল বি কারেক্ট আনসার। আচ্ছা এবার বলো অপশন, এবার হচ্ছে কমেন্ট করে জানাও, ভারতবর্ষের কোথায় প্রথম পঞ্চায়েত রাজ চালু হয়েছিল? ভারতবর্ষের কোথায় প্রথম পঞ্চায়েত রাজ চালু হয়েছিল? গুড। দেখো, ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত রাজ চালু হয়েছিল 2 অক্টোবর 1959,
চালু হয়েছিল রাজস্থানের নাগপুর জেলা। গুড, রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্ট এটা হচ্ছে চালু হয়েছিল। যদি যাই পার্ট 9-এ আমাদের পঞ্চায়েত রয়েছে 243 থেকে 243-এর ও নম্বর আর্টিকেলে। আর এই যে পঞ্চায়েতের ইলেকশন কিন্তু একমাত্র কন্ডাক্টেড বাই, পঞ্চায়েত ইলেকশন কন্ডাক্ট করায় কে কন্ডাক্ট করে পঞ্চায়েত ইলেকশন? স্টেট ইলেকশন কমিশন। Good. Panchayat election is conducted by State Election Commissioner. Now বলো, who is the present Chief State Election Commissioner of West Bengal? রাজীব সিনহা। রাজীব সিনহা। Fantastic. Rajiv Sinha. Rajiv Sinha will be the correct answer. Rajiv Sinha. যদি ডিপিএসপির মধ্যে যায় অর্থাৎ নির্দেশমূলক নীতির মধ্যে যায়- স্যার এটা কততম পড়লে এটা পড়তে পারে, কততম? কি কোনটা? না না এই যে স্টেট ইলেকশন কমিশন। না এটা আসবে না। চলো, ডিপিএসপির মধ্যে 40 নম্বর আর্টিকেলের মধ্যে, ডিপিএসপির মধ্যে 40 নম্বর আর্টিকেলে এই পঞ্চায়েত সম্পর্কে বলা রয়েছে, আর এটা 9 নম্বর পার্টে রয়েছে। আর এবার তোমরা বলো কত নম্বর শিডিউলে রয়েছে? 11। 11। 11। গুড, টিয়ার্স অফ ওল্ড পিএম, তাই তো? হ্যাঁ স্যার। 11 শিডিউলে রয়েছে। এই গেল হচ্ছে আমাদের পঞ্চায়েত। তাহলে পঞ্চায়েত 2 অক্টোবর 1959 রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে হয়েছে, 9 নম্বর পার্টে রয়েছে 243 থেকে 243-এর ও নম্বর আর্টিকেলে। পঞ্চায়েত স্টেট ইলেকশন কমিশনার দ্বারা হয়, এটা রাজীব সিনহা। আর ডিপিএসপির মধ্যে 40 নম্বর আর্টিকেলে পঞ্চায়েত রয়েছে, এটা 11 শিডিউলে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। চলো, গুড। ফার্স্ট সিটিজেন অফ দ্য রিপাবলিক ইন্ডিয়া হবে হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? দ্রৌপদী দ্রৌপদী মুর্মু। মুর্মু। দ্রৌপদী মুর্মু। উনি কত নম্বর প্রেসিডেন্ট? 15। গুড, গুড, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। আর একজন ভাইস প্রেসিডেন্ট হয়ে ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। গুড, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওনার জন্মদিন কবে? 5th সেপ্টেম্বর। ফ্যান্টাস্টিক। চলো, কোশ্চেন নাম্বার 4। Which of the following was not included when the writing of the Constitution of India was completed 29th November 1949? Good. Fundamental duties. যেটা ফান্ডামেন্টাল ডিউটিস যদি বলি, কেউ বলতে পারবে যে ফান্ডামেন্টাল ডিউটিস কত সালে অ্যাড করা হয় সংবিধানে? 1972 সালে 44তম সংবিধান সংশোধন। একটু ভুল হয়ে গেল। সরি স্যার, 42। 42তম অ্যামেন্ডমেন্ট কত সাল? 1976। ভাবনা চিন্তা করে বলনি, ওই জন্য ভুল হয়ে গেছে। 42nd অ্যামেন্ডমেন্ট 1976, এই সময় অ্যাড হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটি। এই ফান্ডামেন্টাল ডিউটিটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে। যদি আমরা সংবিধানে যাই, যে এটার 4 এ নম্বর পার্টে রয়েছে আর 51 এ নম্বর আর্টিকেলে রয়েছে। আমি বলেছিলাম যখন কোনো পার্টের পাশে বা হচ্ছে আর্টিকেলের পাশে বড় হাতের কোনো লেটার থাকবে, তখন কিন্তু সেটা অ্যামেন্ডমেন্ট করে আনা হয়েছে। তাহলে কি ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলে আছে? 51 এ। কত নম্বর পার্টে আছে? পার্ট 4-এর এ নম্বরতে রয়েছে। আর এটা 1976 সালে এটা যোগ করা হয়েছিল। আবার এই অ্যামেন্ডমেন্টকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। পরীক্ষার সময় কোশ্চেন আসে যে কোন সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই সময় এটাকে বলা হয় 42nd অ্যামেন্ডমেন্টটাকে। হ্যাঁ কৌশিক বলো।
স্যার প্রপার্টি রাইট যেটা ছিল আগে ফান্ডামেন্টাল রাইটে, সেটাকে যখন সরিয়ে দেওয়া হয়, ওটাও কি 42nd অ্যামেন্ডমেন্টে হয়েছিল? কেউ বলতে পারবে ওটা? 44 44th 44 অ্যামেন্ডমেন্ট কত সাল? 1978 ফ্যান্টাস্টিক। 1978 44th অ্যামেন্ডমেন্ট 1978-এ এটা হচ্ছে তুলে দেওয়া হয়। ক্লিয়ার কৌশিক? হ্যাঁ স্যার। চলো নেক্সট, খুব ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন, টু পাস আ মানি বিল ইন দ্য পার্লামেন্ট হুইচ অফ দি ফলোইং ইজ নট নেসেসারি? কোনটার প্রয়োজন নেই? এটাকে সবাইকে আনসার দিতে হবে এটা। এখানে কোশ্চেনটা এমনভাবে সাজানো আছে না, দুটো অপশন হওয়া উচিত। কোন কোন অপশন বলো তো? স্যার একটা বি বি আর আর সি। একটা সি। বি আর সি। এরকম যদি কোশ্চেন আসে না, এক্ষেত্রে না তোমরা সি এর দিকে বেশি যাবে। এই বছর ডাব্লিউবিসিএস ক্ষেত্রে এরা হচ্ছে সি অপশনটা ধরেছিল। অ্যাপ্রুভাল অফ রাজ্যসভা। রাজ্যসভার কি অ্যাপ্রুভ দরকার? না না স্যার স্যার। রাজ্যসভার অ্যাপ্রুভ দরকার নেই। আচ্ছা, মানি বিল কত নম্বর আর্টিকেলে রয়েছে? 110। 110। ফ্যান্টাস্টিক। আচ্ছা, মানি বিল কার রেকমেন্ডেশনে পেশ করা হয় লোকসভাতে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। গুড। প্রেসিডেন্টের রেকমেন্ডেশনে মানি বিল লোকসভাতে পেশ করা হয়। আচ্ছা, কোনো বিল মানি বিল কিনা সেটা কে বলে? স্পিকার অফ দ্য লোকসভার লোকসভা। স্পিকার। বা গুড, স্পিকার অফ দ্য লোকসভা। স্পিকার অফ দ্য লোকসভা। স্পিকার অফ দ্য লোকসভা। প্রেজেন্ট স্পিকার অফ দ্য লোকসভা ওম বিড়লা। ওম বিড়লা। আচ্ছা, লোকসভা কত সালে তৈরি হয়েছিল? 1952। একদম 1951 1952 সালে। দেখো রনি, লোকসভার ফার্স্ট ইলেকশন কত সালে হচ্ছে? স্যার 1951। 1951 থেকে 52 সাল পর্যন্ত ইলেকশন চলছে। হ্যাঁ স্যার তাহলে লোকসভা কত সালে হবে? 52। 1952। বুঝতে পেরেছো রনি? হ্যাঁ স্যার 1952 সালে। আর ফাদার অফ দ্য লোকসভা কাকে বলা হয়? মাভালাঙ্কা। বাবুলাঙ্কার একদম গুড। জিবি মহালঙ্কারকে বলা হয় ফাদার অফ দ্য লোকসভা। জিবি। আচ্ছা, এই লোকসভার আরেকটা নাম আমরা বলি, নামটা কি বলতে পারবে? আরেকটা নাম লোকসভা? হাউস অফ কমন্স। হাউস অফ কমন্স কিন্তু আমরা বলি না ওটা। হাউস অফ ও। পিপল হাউস অফ দ্য পিপল। একদম, এটা House একটু of the মনে রাখো। people. হ্যাঁ, হাউস অফ দ্য পিপল। আচ্ছা, রাজ্যসভার আরেকটা নাম কি? রাজ্যসভার আরেকটা নাম আছে। স্টেট অফ কাউন্সিল। একটু একটু ঘুরিয়ে গেলে, এবার সাজিয়ে নাও, ঠিকঠাক ইংলিশ বলো। কাউন্সিল অফ হাউস অফ স্টেট। হ্যাঁ, কাউন্সিল অফ দ্য স্টেট। হ্যাঁ, কাউন্সিল অফ দ্য স্টেট। অফ দ্য স্টেট। এটা রাজ্যসভা আরেকটা। রাজ্যসভাও 1952 সালে তৈরি হয়েছিল, লোকসভাও 1952 সালে তৈরি হয়েছিল। চলো গুড। মানি বিল তার কত নম্বর আর্টিকেল হলো? 110 নম্বর আর্টিকেলে। আচ্ছা, তোমরা বলো তো, একটু তোমাদেরকে একটু চাঙ্গা করে দিই। এই আর্টিকেলে কি রয়েছে? 61 নম্বর আর্টিকেলে? ইমপিচ অফ দ্য প্রেসিডেন্ট। গুড। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। গুড। 108-এ কি রয়েছে? ওই তো জয়েন্ট সিটিং। গুড। 108-এ রয়েছে জয়েন্ট সিটিং। (315) ইউপিএসসি গুড। ইউপিএসসি। ইউপিএসসি। চলো গুড। 324? ইলেকশন স্যার কমিশন ইলেকশন কমিশন। বাহ গুড। 324 হচ্ছে ইলেকশন কমিশন। চলো চলো, এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ল অ্যান্ড অর্ডার। সবাই কমেন্ট করে জানাও এটা। ল অ্যান্ড অর্ডার কোন লিস্টে রয়েছে?
গুড, কারেক্ট আনসার হবে ল অ্যান্ড অর্ডার স্টেট লিস্টে রয়েছে। অ্যাকচুয়ালি দেখো ল অ্যান্ড অর্ডার বলতে বোঝাই তোমাদের পুলিশি ব্যবস্থা। পুলিশি ব্যবস্থাটা কাদের আন্ডারে রয়েছে? যদি আমাদের রাজ্যের কথা বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইজ কন্ট্রোল বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তাই জন্য এটা বলা যায় যে স্টেট লিস্টের আন্ডারে রয়েছে। না চলো আজকের এমসিকিউ লাস্ট কোশ্চেন নাম্বার 7, দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ। গুড, চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা বলো এটা কত নম্বর আর্টিকেলে আছে? ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এটা কত নম্বর আর্টিকেলে আছে? ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 63 স্যার। একটু কাছাকাছি গিয়েছিলে, কাছাকাছি গিয়ে 62। 64 64 নম্বর আর্টিকেলে রয়েছে। ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। চলো একটা সেদিন কোশ্চেন দেখছিলাম, ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বলতে পারবে কে? ভিভি গিরি। ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হবে কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, ওই সময় ডক্টর রাজেন্দ্র প্রসাদ একটু বিদেশ সফরে গেছিলেন, ওই জন্য অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে তখন ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্যার মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে একটু আচ্ছা অ্যাক্টিং মানে কি? মানে কর্মরত মানে অ্যাক্টিং মানে নাকি? কারোর হয়ে অ্যাক্টিং অ্যাক্ট করে দেওয়া, ও, কারোর হয়ে কাজ করে আচ্ছা। দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যার পার্মানেন্ট না, এরম কি? হ্যাঁ একদম পার্মানেন্ট না। হুম। ওই এই অ্যাক্টিং কথা থেকেই বুঝতে পারবে, দেখো অ্যাক্টিং অ্যাক্টিং করে কারোর হয়ে। চলো এবার দেখ বলো দেখি কার কটা কি আনসার। স্যার এটা ভিভি গিরি হবে কি না বলেন না, স্যার? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ও, সবাই কমেন্ট করে জানাও তো কার কত আনসার হয়েছে, একটু জানাও। দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ চলো, প্ল্যানিং কমিশনটা তুলে দিয়ে চলে এসেছে হচ্ছে আমাদের নীতি আয়োগ। সেই নীতি আয়োগ সম্বন্ধে আজকে একটু পড়বো। চলো দেখ, নীতির একটা ফুল ফর্ম আছে, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নীতি আয়োগ? চলো লিখি, ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউশন ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এটার ফুল ফর্ম। এটা এস্টাবলিশড হয়েছিল, এক কথা যদি কি ফর্মড হয়েছিল, এটা ফর্মড হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে এটা ফর্মড হয়েছিল। জানুয়ারি 2015 সালে এটা ফর্ম হয়েছিল। আর পাশে ব্যাকেটে লিখে রাখবে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনটা শর্টে লিখছি পিসি, তোমরা কিন্তু ফুল ফর্ম লিখবে, নাহলে তোমাদের প্রবলেমটা হবে কি বলতো, যখন অনেকদিন পরে খাতা খুলবে এই পিসিটা কার পিসি বুঝতে পারবে না, তোমার পিসি না আমার পিসি। এটা হবে প্ল্যানিং কমিশন। হ্যাঁ, প্ল্যানিং কমিশন scrapped on August 13, 2014। প্ল্যানিং কমিশনটা 13ই আগস্ট 2014 সালে উঠে যায়। তার পরিবর্তে প্রতিষ্ঠা হয়েছিল আমাদের এই নীতি আয়োগ, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 2015। এটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল? ইট ওয়াজ এস্টাবলিশড
it was established through cabinet resolution. এটা ক্যাবিনেট রিজলিউশনের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। চলো নেক্সট, এটা কি ধরনের বডি? যদি বলি হুইচ টাইপ অফ বডি, কি ধরনের বডি? ফার্স্ট যেটা বলতে পারি থিঙ্ক ট্যাঙ্ক, প্রচুরবার এসছে পরীক্ষায়, কোশ্চেন এসেছিল যে নীতি আয়োগ ইজ আ হুইচ টাইপ অফ বডি, সেটা হবে থিঙ্ক ট্যাঙ্ক। আরও বডি আছে, আরও নাম রয়েছে, যেটা হচ্ছে আমি যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করি নীতি আয়োগ কত নম্বর আর্টিকেলে আছে, কেউ বলতে পারবে? স্যার কোনো আর্টিকেলেই নেই। গুড। নীতি আয়োগ কোনো আর্টিকেলেই নেই, তাই নীতি আয়োগ একটা নন কনস্টিটিউশনাল বডি। গুড, নীতি আয়োগ একটা নন কনস্টিটিউশনাল বডি। একটা কনস্টিটিউশনাল বডির উদাহরণ দাও। ফিনান্স কমিশন। একদম, ফিনান্স কমিশন। আর কেউ? ইউপিএসসি। গুড। ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন। গুড। অ্যাকচুয়ালি যেগুলো আর্টিকেলে রয়েছে সেগুলোই সব কনস্টিটিউশনাল বডি, যেগুলো আর্টিকেলে নেই এক কথায় সেগুলো হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি। নেক্সট, নন স্ট্যাচুটরি বডি। নন স্ট্যাচুটরি বডি, ভালো করে এই জায়গাটা মনে রাখবে। নন স্ট্যাচুটরি অর্থাৎ যে বডিগুলো আইন করে তৈরি করা হয় না সেগুলোকে বলা হয় নন স্ট্যাচুটরি বডি। একটা স্ট্যাচুটরি বডির উদাহরণ দিতে পারবে? এনি এক্সাম্পল অফ স্ট্যাচুটরি বডি? সেবি। একদম গুড, সেবি। সেবি হচ্ছে একটা নন স্ট্যাচুটরি বডি। শ্রীনিবাস, সেবির ফুল ফর্ম বল। স্যার স্ট্যাচুটরি স্যার, বডিটা কাকে বলে একটু বলুন। হ্যাঁ বলে দেবো, বলছি। শ্রীনিবাস ক্লাসে আছো? হ্যাঁ কৌশিক বলো। সেবিটা স্ট্যাচুটরি বডি হবে তো আপনি আমি সেটাই বলছি, তো একটা স্ট্যাচুটরি বডির উদাহরণ দাও, সেটা আমি বলেছি, বুঝেছো? যেটা আইন করে তৈরি করা হয় তাকে বলা হয় স্ট্যাচুটরি বডি, যেটা আইন করে তৈরি করা হয় না তাকে বলা হয় নন স্ট্যাচুটরি বডি। ক্লিয়ার মধুরিমা? স্যার হ্যাঁ, শুনতে স্যার। পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি শ্রীনিবাস, ঠিক আছে। স্যার নেটওয়ার্ক, ক্লাসটা কেটে গেছিল, নেটওয়ার্কের সমস্যা। বাড়িতে আছি তো। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। হ্যাঁ একদম একদম ঠিক আছে, ওকে। চলো বুঝতে পেরেছি, তোমার বাড়ি যাওয়ার কথা ছিল। চলো সেবি। নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ চলো সেবি। সেবি যেটা 1988 সালে প্রতিষ্ঠা হয়েছিল। যখন হচ্ছে সেবিটা প্রতিষ্ঠা হয় 1988 সালে, ওটা অ্যাজ আ নন স্ট্যাচুটরি বডি হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে 1992 সালে এটা স্ট্যাচুটরি বডিতে পরিণত হয়। তাহলে এক কথায় যেটা আইন করে তৈরি করা হয় তাকে বলা হয় স্ট্যাচুটরি বডি, যেটা আইন করে তৈরি করা হয় না তাকে বলা হয় নন স্ট্যাচুটরি বডি। চলো স্যার ওইটা একবার বলুন, 1992 কি হলো? 1992 সালে সেবিটার জন্য একটা আইন পাস করা হয়, তখন থেকে তাই জন্য এই বডিটাকে বলা হয় স্ট্যাচুটরি বডি। ক্লিয়ার বিতিকা? ওকে স্যার। চলো, এটার আরেকটা নাম আছে অ্যাডভাইজরি বডি। এটা অ্যাডভাইস দিয়ে থাকে, অ্যাডভাইজরি বডি। নেক্সট আরেকটা এটার নাম হচ্ছে নন পলিটিক্যাল বডি। দেখো টাইপ অফ বডি আসলে এতগুলো উদাহরণ জানতে হবে। থিঙ্ক ট্যাঙ্ক, প্রচুরবার এই কথাটা এসছে, ম্যাক্সিমাম টাইম এটাই এসছে, থিঙ্ক ট্যাঙ্ক। নন কনস্টিটিউশনাল বডি, নন স্ট্যাচুটরি বডি, অ্যাডভাইজরি বডি, নন পলিটিক্যাল বডি। এটা টাইপস অফ বডির মধ্যে পড়ে গেল এগুলো। চলো এবার নীতি আয়োগের যে 7টা পিলার আছে এটা সম্বন্ধে জানবো। 7 পিলার্স অফ নীতি আয়োগ। এই 7টা লক্ষ্য রেখে নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই 7টা লক্ষ্যকে আমরা হচ্ছে বর্ণনা করব। ফার্স্ট যেটা বর্ণনা করব সেটা হচ্ছে প্রো পিপল। 1 নম্বর, 7টা পিলারের মধ্যে ফার্স্ট হচ্ছে
প্রো পিপল। ফার্স্ট হচ্ছে প্রো পিপল। প্রো পিপলে কি বলছে? টু ফুলফিল দ্য aspiration fulfill the aspiration of an individual as well as society। এক কথায় জনগণের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া, সেটা ইন্ডিভিজুয়াল জনগণ, তাছাড়া তার পাশাপাশি সমস্ত সোসাইটিকে গুরুত্ব দেওয়া। এটা ফার্স্ট। আমাদের জানতে হবে শুধু কিন্তু এই প্রো পিপল কথাটা এইটুকু মনে রাখতে হবে কিন্তু। নেক্সট নাম্বার 2। নেক্সট হচ্ছে প্রো অ্যাক্টিভিটি। 2 নম্বর পিলার প্রো অ্যাক্টিভিটি। এক কথায় লিখে রাখবে রেসপন্স টু দ্য সিটিজেন নিডস। মানে জনগণের যখন প্রয়োজন হবে, যেটা প্রয়োজন হবে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া। এটা কি বলছে? রেসপন্স। সরি, এটা সি হবে না, এটা হবে এস। রেসপন্স টু দ্য সিটিজেন নিডস। তাহলে ফার্স্ট হলো প্রো পিপল, সেকেন্ড হলো প্রো অ্যাক্টিভিটি। নেক্সট পিলার নাম্বার 3। পার্টিসিপেশন। সমস্ত যে প্ল্যানটা হবে সেটা যেন ইনভলভমেন্ট অফ সিটিজেন থাকে, সেটাকে বলছে পার্টিসিপেশন। ইনভলভমেন্ট অফ সিটিজেন্স। নেক্সট পিলার নাম্বার 4। পিলার নাম্বার 4 এ আসবে এম্পাওয়ারিং। আমরা সবসময়ের জন্য যখন এম্পাওয়ারিং কথাটা বলি, এম্পাওয়ারিং কথাটা কাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ করা হয়? স্যার ওমেনদের ক্ষেত্রে। একদম, এম্পাওয়ারিং ওমেন in all aspects। Empowering women in all aspects। Next 5। Inclusion of all section of society in the process of the development of the country। ইনক্লুশন অফ অল সেকশন অফ সোসাইটি ইন দ্য প্রসেস অফ, মানে সমস্ত মানে সোসাইটির সমস্ত সেকশন যেন এখানে যুক্ত থাকে ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের উন্নতির উদ্দেশ্যে। চলো নেক্সট পিলার নাম্বার 6। পিলার নাম্বার 6 ইকুয়ালিটি of opportunity
opportunity for all especially for youth. এক কথায় সবাইকে সমান অপরচুনিটি দেওয়া। স্পেশালি কাদের উপর জোর দিয়েছে? ইউথ জেনারেশন অর্থাৎ ইয়ং জেনারেশনের উপর জোর দিয়েছে। নেক্সট পিলার নাম্বার 7 অর্থাৎ ফাইনাল পিলার অফ দ্য নীতি আয়োগ, ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি কথার অর্থ হলো স্বচ্ছতা, সমস্ত কাজে স্বচ্ছতা থাকবে। ট্রান্সপারেন্সি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এক কথায় সরকারি কাজের হচ্ছে স্বচ্ছতা আনা। এই 7টা পিলার নিয়ে আমাদের নীতি আয়োগ তৈরি হয়েছিল। তাহলে ফার্স্ট থেকে একবার দেখে নিই যে 7টা পিলারের মধ্যে ফার্স্ট কি। দেখো আমাদের শুধু এইটুকু জানতে হবে, প্রো পিপল, প্রো অ্যাক্টিভিটি, এইভাবে মনে রাখবে, প্রো পিপল, প্রো অ্যাক্টিভিটি, পার্টিসিপেশন, পার্টিসিপেশন, এম্পাওয়ারিং, ইনক্লুশন, ইকুয়ালিটি, ইকুয়ালিটি, লাস্ট হচ্ছে ট্রান্সপারেন্সি। পরীক্ষার সময় কোশ্চেন আসবে যে নিম্নলিখিত কোনটি 7 পিলারের মধ্যে পড়ে না বা পড়ে, এইভাবে কোশ্চেন আসবে। তাই জন্য আমার ফার্স্ট এই 7টা মনে রাখতে হবে, প্রো পিপল, প্রো অ্যাক্টিভিটি, পার্টিসিপেশন, এম্পাওয়ারিং, ইনক্লুশন, ইকুয়ালিটি আর ট্রান্সপারেন্সি। এই গেল 7 পিলার অফ দ্য নীতি আয়োগ। দেখো আরেকটা জিনিস লেখালাম না, কম্পোজিশন অফ নীতি আয়োগ, এটা পরীক্ষায় কোশ্চেন আসে না, তবু যে পয়েন্টগুলো আমাদের করতে হয় কম্পোজিশনের মধ্যে সেটা একবার লিখে নেবে। জাস্ট ফার্স্ট একটা স্টার দিয়ে লিখে নেবে, চেয়ারম্যান অফ নীতি আয়োগ। সবসময় চেয়ারম্যান অফ নীতি আয়োগ কে হয়? স্যার পিএম। একদম, চেয়ারম্যান অফ নীতি আয়োগ, পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এটা একটু মনে রেখো। এবার যদি বলি ফাংশন, একটু ফাংশনটা একটু জেনে নিই। ফাংশনের মধ্যে যদি জানি আমরা নীতি আয়োগের, ফাংশন, ফাংশনের মধ্যে পাবো ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, ফার্স্ট 1 নম্বর, টু ডেভেলপ mechanism to develop mechanisms to formulate credible plans at the village level। দেখো এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিলেজ লেভেলের উপর জোর দেওয়া হতো, টু ডেভেলপ মেকানিজম টু ফর্মুলেট ক্রেডিবল প্ল্যানস অ্যাট দ্য ভিলেজ লেভেল। নেক্সট পয়েন্ট নাম্বার 2, নেক্সট পয়েন্ট নাম্বার 2 এর মধ্যে থাকবে টু পে স্পেশাল অ্যাটেনশন to pay special attention to the weaker sections of our society, weaker sections of our society। এর মধ্যে এই দুটো ফাংশন একটু মনে রাখতে হবে, টু ডেভেলপ মেকানিজম টু ফর্মুলেট ক্রেডিবল প্ল্যানস অ্যাট দ্য ভিলেজ লেভেল, এক কথায় ভিলেজ লেভেলে ডেভেলপমেন্ট ঘটানো, আর স্পেশাল অ্যাটেনশন কাদেরকে দেওয়া? উইকার সেকশন অফ দ্য সোসাইটি। এই টোটাল। তাহলে এবার তোমরা বলে দাও তো, যেটুকু পড়লাম তার মধ্যে থেকে কিছু কোশ্চেন করছি, একটু দেওয়ার চেষ্টা করো।
ডিফারেন্স বিটুইন প্ল্যানিং কমিশন অ্যান্ড নীতি আয়োগ। ডিফারেন্স বিটুইন প্ল্যানিং কমিশন অ্যান্ড নীতি আয়োগ, এর মধ্যে ফার্স্ট পয়েন্টটা হবে, ফার্স্ট পয়েন্ট 1 নম্বর পয়েন্ট, ফাইন্যান্সিয়াল ক্লাউড। ফাইন্যান্সিয়াল ক্লাউড, দেখো ফাইন্যান্সিয়াল ক্লাউডের মধ্যে কি আছে, ফার্স্ট লেখো, নীতি আয়োগ হ্যাজ পাওয়ার, লিখে নাও তারপর বুঝিয়ে দিচ্ছি। নীতি আয়োগ হ্যাজ পাওয়ার, নীতি আয়োগ হ্যাজ পাওয়ার টু সরি হ্যাজ হবে না, হ্যাজ নট হবে। নীতি আয়োগ হ্যাজ নট পাওয়ার টু allocate ফান্ডস। এক কথায় নীতি আয়োগের ফান্ড অ্যালোকেট করার পাওয়ার নেই। নীতি আয়োগ হ্যাজ নট পাওয়ার টু অ্যালোকেট ফান্ড, তাহলে এটা কাদের পাওয়ার রয়েছে? এই পাওয়ারটা রয়েছে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ ফাইন্যান্স কমিশন। নেক্সট যদি পার্থক্য বলি, প্ল্যানিং কমিশন অর্থাৎ পিসি, প্ল্যানিং কমিশন enjoyed the power to allocate নীতি আয়োগ হ্যাজ নট পাওয়ার টু অ্যালোকেট ফান্ড, কিন্তু প্ল্যানিং কমিশনের হচ্ছে ফান্ড অ্যালোকেট করার ক্ষমতা ছিল। দেখো এইটা একটা অন্যতম কারণ, এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের প্ল্যানিং কমিশনটা উঠে যাওয়ার আর একটা অন্যতম কারণ। কারণ কেন? দেখো আমাদের যখন আমি সংবিধান পড়াই তোমাদের আমি কি বলেছিলাম যে হচ্ছে ফান্ড অ্যালোকেট করতে পারে ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন হচ্ছে 280 নম্বর আর্টিকেলে রয়েছে। দেখো যেখানে ফাইন্যান্স কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, সেই কনস্টিটিউশনাল বডি থাকা সত্ত্বেও যে প্ল্যানিং কমিশন আসছে সেটা টাকা অ্যালোকেট করছে। তাই জন্য সবসময়ের জন্য প্ল্যানিং কমিশনের সাথে ফাইন্যান্স কমিশনের একটা হচ্ছে ক্র্যাশ হতো, দুজনের মধ্যে ঝামেলা হতো যে কে টাকা অ্যালোকেট করবে। এই জন্য এটা একটা অন্যতম কারণ যে প্ল্যানিং কমিশনটা ভেঙে নীতি আয়োগ তৈরি করা হয়। হ্যাঁ বিদিকা বলো। শুনতে পাচ্ছি না। নেক্সট এটা গেল ফাইন্যান্সিয়াল ক্লাউড। নেক্সট হচ্ছে স্টেট রোল। নেক্সট 2 নম্বর হবে স্টেট রোল। দু নম্বর পয়েন্ট হবে স্টেট রোল। দেখো স্টেট রোলের মধ্যে যদি আমরা দেখি কি বলেছে এখানে, ইন নীতি আয়োগ state government play more significant role, এক্ষেত্রে স্টেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নীতি আয়োগের ক্ষেত্রে। শুধু প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে ডিড নট প্ল্যানিং কি লেখা যায় এখানে, দাও একটু দাও। In planning commission, state role was limited. এটা গেল স্টেট রোল। ফাইন্যান্সিয়াল ক্লাউডের ক্ষেত্রে পার্থক্য কি হয়েছিল? ফাইন্যান্সিয়াল ক্লাউডের ক্ষেত্রে নীতি আয়োগ ফান্ড অ্যালোকেট করতে পারে না, যেখানে প্ল্যানিং কমিশন ফান্ড অ্যালোকেট করতে পারত। একটু আগেই বলেছিলাম মেন ফান্ড অ্যালোকেট করার ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? কে বলতে পারবে? মেন ফান্ড অ্যালোকেট করার ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে?
প্ল্যানিং কমিশন, Finance সরি স্যার, commission। ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশনের হাতে দেওয়া হয়েছে। গুড, ফাইন্যান্স কমিশনের হাতে দেওয়া হয়েছে। চলো নেক্সট। নেক্সট হবে পার্টিসিপেশন। নেক্সট পয়েন্ট হবে পার্টিসিপেশন। নেক্সট পয়েন্ট হবে পার্টিসিপেশন। নীতি আয়োগ consult states while making policy। এক কথায় কোনো যখন ইকোনমিক পলিসি তৈরি করছে নীতি আয়োগ স্টেটের সাথে কনসাল্ট করে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড প্ল্যানিং কমিশন কিন্তু কনসাল্ট করতো না। ইন পিসি it was not required, এটা প্রয়োজন পড়তো না পিসির ক্ষেত্রে, অর্থাৎ প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে। নেক্সট, এটার ক্ষেত্রে লাস্ট পয়েন্ট হবে এবার তোমাদের পার্টিসিপেশনের পরে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের এটা কি হবে? অ্যাপ্রোচ। এক কথায় লিখে রাখো, অ্যাপ্রোচ। এই যে অ্যাপ্রোচ থেকে পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল। অ্যাপ্রোচ, এখানে লিখবে নীতি আয়োগ is a bottom to top approach। লিখে নাও, বুঝিয়ে দিচ্ছি। বটম টু টপ অ্যাপ্রোচ। প্ল্যানিং কমিশন is a top to bottom approach। টপ টু বটম অ্যাপ্রোচ। এক কথায় যদি প্ল্যানিং কমিশন, এই দিকে ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট আর এইদিকে আছে স্টেট। দেখো প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যা বলবে স্টেট গভর্নমেন্ট তাই শুনতে হবে। এটা হচ্ছে পিসি অর্থাৎ প্ল্যানিং কমিশন। দেখো সেন্ট্রালকে যদি আমি টপ ধরি, এটা বটম, তার মানে এটা ছিল টপ টু বটম অ্যাপ্রোচ। কিন্তু তার উল্টো দিকে যদি আমরা হচ্ছে নীতি আয়োগের কথা ভাবি, নীতি আয়োগের অ্যাপ্রোচ কি? স্টেট যা বলবে সেন্ট্রাল গভর্নমেন্ট তাই শুনবে। এটাকে বলা হয় বটম টু টপ অ্যাপ্রোচ। এটা হচ্ছে নীতি আয়োগের। এটাতে কারোর কোনো প্রবলেম রয়েছে? বুঝতে পেরেছ? হ্যাঁ মানুষ বলো। আরেকটা দেখাবেন।